আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে আমার টিচিং টিউটর বাংলার যে পেইড কোর্স ফ্লুইড ডায়নামিক্স এর শুভেচ্ছা সবাইকে। তো আমরা ইতিমধ্যে কিন্তু ফ্লুইড ডায়নামিক্স এর বেশ কয়েকটা ক্লাস শেষ করে ফেলছি। আজকে যে ম্যাথটা করব এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। বইয়ে যেভাবে করে দেওয়া আছে সায়েন্স বই থেকে যেহেতু করাই, আমি কিন্তু সায়েন্স বইয়ের মতো করাবো না। আপনারা জানেন যে আমি কিছু কিছু অঙ্ক আছে যেটা আমি বইয়ের মতো করাই না, যেটা 4 মার্কের আসবে, বই বড় করে দেওয়া আছে, সো এইভাবে করার কোনো দরকার নাই। সো আজকের যে ম্যাথটা আছে এটা বইয়ের মতো আমরা করব না, এটা বইয়ের মতো করলে একটু ছোট হবে, কিন্তু আমি একটু ভেঙে করাবো। যেটা যেভাবে করালে আপনাদের সুবিধা হয় আমি ঠিক সেভাবে কিন্তু করাই। তো যাই হোক, এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে পরীক্ষা আসতে পারে, যেটা বিষয় পড়ছে অলরেডি। তো এই প্রশ্নটা মোরাল অফ দ্য স্টোরি, আমরা এর আগে নেভার স্টোকস এর প্রথম সমস্যা করেছি, এটা হচ্ছে নেভার স্টোকস এর দ্বিতীয় সমস্যার সমাধান। তার প্রশ্নটা এভাবে আসতে পারে: একটি দোদুল্যমান সমতলীয় পাতের নিকটে প্রবাহের জন্য নেভার স্টোকস সমীকরণ সমাধান করো, অথবা স্টোকস এর দ্বিতীয় সমস্যাটির সমাধান করো। এটা তো শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই, এটার মূল থিওরি বা চিত্রটা কি। আপনি যদি একটা রশিকে নিয়ে এইভাবে না দেখবেন যে এরকম করে ঢেউ হতে হতে এক সময় কি হবে, ঢেউটা মিশে যাবে, বেগটা জিরো হয়ে যাবে। তো আমি যদি এইখান থেকে একটা ভূমি নিই, সেটা হচ্ছে x, এইখান থেকে একটা লম্ব, সেটা হচ্ছে y। তো যদি আমি এইখান থেকে শুরু করি, তো বেগটা এভাবে ঢেউ খেতে খেতে এইভাবে যাইতে থাকবে, ঠিক আছে। তো প্রথমে দেখেন এইভাবে, এখানে একটু বেশি ছিল, এখানে একটু কম, এখানে আরো কম, এখানে আরো কম, এটা একদমই কম হয়ে যাবে। এভাবে দিতে দিতে কি এভাবে মিশে যাবে একসময় বেগটা। তো চিত্রটা হচ্ছে এইটাই, একসময় কি হবে, বেগটা v ইকুয়ালটা 0 হয়ে যাবে, ঠিক আছে, v ইকুয়াল 0 হয়ে যাবে। তো চিত্র এটাই, চিত্র কিছু না, আমরা বেসিক্যালি দেখব যে অঙ্কের ভিতরে কিভাবে সহজে করা যায় এইটা। তো যেভাবে আমাদের সাইজ ভিউ দেওয়া আছে এটা বুঝতে কষ্ট হতে পারে, আমি এই জন্য বইয়ের মতো করাচ্ছি না। যেটা যেভাবে করলে আপনাদের সুবিধা হয়, আমি বারবার যে কথাটা বলি আমি কিন্তু সেভাবেই অঙ্কটা আপনাদের করাই। এখন পর্যন্ত আমার যে পেইড কোর্সের রেকর্ড ক্লাস, আমি তো জুমে ক্লাস পড়াতাম, তো রেকর্ড ক্লাসে আসলে কারোর কোনো কমপ্লেইন নেই, আলহামদুলিল্লাহ সবাই ফুলফিল ভাবে বুঝতে পারে, বা যে যখন প্রশ্ন করে প্রতিটা সাবজেক্টের যে গ্রুপ আছে গ্রুপে প্রশ্ন করলে আমি ইনস্ট্যান্ট রিপ্লাই দেই বা সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করি। আর আপনাদের জুনিয়র যারা আছে তাদেরকেও জানা দিবেন, ফাইনাল ইয়ার 2023 এর কিন্তু অলরেডি পেইড কোর্স শুরু হয়ে গেছে। আপনাদের ব্যাচমেট বা ক্লাসমেট যারা আছে মাস্টার্সে তাদেরও জানাবেন, আমাদের ফ্লুইড অলরেডি এর আগে ফ্লুইড শেষ হয়েছে, ফ্লুইড চলছে, ফ্লুইড অলরেডি বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে। তো যাই হোক, আমরা বেশি কিছু লিখবো না, এই লেখাগুলো বাংলা লেখা বেশি লিখবো না, আমরা জাস্ট ম্যাথ করে চলে যাব। হ্যাঁ, ওকে। তো আমরা সমাধান করতে পারি। সমাধান তাহলে আমরা লিখতে পারি প্রবাহ গতি বা প্রবাহের জন্য প্রবাহ হতে পারে লেখাটা আপনারা আপনাদের মতো করে লিখতে পারেন, সমস্যা নেই। প্রবাহের গতি, আমরা তিনটা অক্ষের জন্য x y z এর জন্য আমরা তিনটা অক্ষ ধরব। তো সেটা আমরা ধরে নিলাম একক, একটা হচ্ছে আমরা u 0 0, তার মানে আমাদের এক সময় 0 হয়ে যাবে। আমরা যে চিত্রটা করলাম v, প্রথম বেগটা u আদি বেগ, বাকিটা আস্তে আস্তে সব 0 হয়ে যাবে, এই y অক্ষ z অক্ষ তিনটাই। আচ্ছা, অবিচ্ছেদ্য সমীকরণ del u by del x plus del v by del y plus del w by del z equal 0। তো আমাদের যেহেতু v w z 0, তাহলে del u by del x equal কত, 0। তাহলে u equal not u of x এর ফাংশন, ঠিক আছে, u কিন্তু x এর ফাংশন নয়, এটা
তাহলে কি হবে কিন্তু তাহলে u ইকুয়াল u অফ y এর ফাংশন, যেহেতু x এর ফাংশন হবে না সেহেতু কি হবে y এর ফাংশন হবে। কেন আমাদের যে চিত্রটা আঁকছিলাম এটা x অক্ষ থেকে আস্তে আস্তে y অক্ষের দিকে যাবে, x অক্ষটা এরকম করে শূন্য হয়ে যাবে, তো y অক্ষে মিলিত হয়ে যাবে বেগটা, কিন্তু y u টা হচ্ছে u অফ yt। আচ্ছা আমরা আরো পাই, অতএব আমরা v ইকুয়াল লিখতে পারি u ইকুয়াল u অফ yt 0 0, এটা আমরা দিলাম হচ্ছে এক নম্বর সমীকরণ। দেখেন খুব সহজেই কিন্তু অঙ্কটা আমরা করব। আচ্ছা এখন আমরা x কম্পোনেন্টের জন্য y কম্পোনেন্টের জন্য বা x অভিমুখে y অভিমুখে z অভিমুখে তিনটা অক্ষ বরাবর আমরা কিন্তু নেভিয়ার স্ট্রাকচারে তিনটা সমীকরণ পাই। তো আমাদের এখানে যেহেতু আমাদের একটাই প্রয়োজন হবে সেটা হচ্ছে x অভিমুখে, y আর z এর জন্য দরকার নাই, কারণ y z কিন্তু অলরেডি 0 হয়ে যাবে, সো এটা কি অটোমেটিক্যালি প্রমাণ হয়ে যাচ্ছে, সো এটা কোনো প্রয়োজন হবে x অভিমুখেরটা আমরা কাউন্ট করব, x অভিমুখেরটা করব। তাহলে আমরা যদি লিখি যে নেভিয়ার স্ট্রাকচারের সমীকরণ x অভিমুখে x অভিমুখে তাহলে আছে রো ইনটু del u বাই del t। তাহলে আমি যেটা বললাম আমরা x অভিমুখেরটা কাউন্ট করব, তাহলে রো ইনটু u del u বাই del x প্লাস v del u বাই del y প্লাস w del u বাই del z মাইনাস del p বাই p del p বাই del x প্লাস mu, that's a del square u by del x square plus del square u by del y square plus del square u by del z square plus এটা আছে q of x, x অভিমুখে। তো এইখানে একটা বিষয় আমরা দেখব, আমি যেটা বলবো একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমাদের এখানে কিন্তু ইউটা কিন্তু আমাদের আছে, তাই না? আচ্ছা ইউটা কার সাপেক্ষে আছে? ইউটা y এর সাপেক্ষে স্বাধীন চলক বা স্বাধীন চলক y এর সাপেক্ষে। তাহলে এখানে আছে x, এটাকে যদি আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করি এটা কিন্তু অলরেডি 0 হয়ে যাবে। তাহলে আমি x টা কি করতে পারতেছি না, অর্থাৎ u হলো y ও t এর, ইউটা y আর t এর উপরে ডিপেন্ড করে, তাহলে এখানে x এর উপরে ডিপেন্ড করবে না, তার মানে এটা কিন্তু 0 হয়ে যাবে, তাই তো? তারপরে যেটা আছে এখানে v টা অলরেডি 0, u v w, v টা 0, w 0, del v বাই del x প্রেসার বা চাপ এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, কারণ x তো কিসের উপরে, u টা y আর t এর উপরে, x এর উপরে না, 0। তারপরে এটা কি হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটা থাকবে y টা u টা কি, এই u টা y আর t এর উপরে, y এর উপরে আছে, এটা 0 হয়ে যাবে। আমাদের x টা u আর y আর t এর উপরে, এটাও 0 হয়ে যাবে, সহজ হিসাব, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কি থাকে, del u বাই del t ইকুয়াল mu ইনটু del স্কয়ার u বাই del x স্কয়ার। তাহলে আমরা যদি del u বাই del t সমান mu বাই rho del স্কয়ার u বাই del x স্কয়ার del u বাই del t সমান v ইকুয়াল mu বাই rho, আমরা কিন্তু জানি del স্কয়ার u বাই del x স্কয়ার, এটা দিলাম হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমরা জানি v ইকুয়াল mu বাই rho, তাহলে আমরা কি পেলাম এই পাশে del u বাই del t v del স্কয়ার u বাই del x স্কয়ার। আমরা y আর z অভিমুখেরটা করব না, y আর z অভিমুখেরটা কি হয়ে যাবে, সব 0 হয়ে যাবে, 0 ইকুয়াল 0 হয়ে যাবে, ঠিক আছে? আমাদের এটা করার কোনো দরকার নাই। আচ্ছা কিভাবে 0 হয়ে যাবে দেখেন, আমাদের এখানে কি হবে del v বাই del t u ইনটু del v বাই del x v ইনটু del v বাই del y প্লাস w ইনটু del v বাই del z। আচ্ছা আমি একটু দেখাই দিই, দেখেন
বি ওয়াই অভিমুখেরটা del u by del b by del p plus into del b by del x plus d into del b by del y plus w into del b by del z plus equal minus del p by del y plus mu into del square d by del x square d by del y square plus del square d by del z square plus rho qy। তাই আমরা তো জানি যে u টা y আর t এর উপরে ডিপেন্ড করে, v টা 0, u টা y আর t এর উপরে আছে x 0, u টা v তো 0 0 w 0, del y টা u আর t এর উপরে 0, del v by del x, v টা x এর উপরে না, u টা v মানে 0, d মানে 0, d মানে 0, y টা u এর উপরে 0, সব 0, তাহলে 0 ইকুয়াল 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, সহজ হিসাব, কোনো জটিল কিছু না। সো আমাদের এগুলা z অভিমুখেরটাও কি হয়ে যাবে 0 হয়ে যাবে, রাইট। তো আমরা এখন পরের অপশনে যাইতে পারি। আমরা এই del u by del t সমান d into del square u by del x স্কয়ার মান বের করছি। তাহলে আমরা এখন যেটা করতে পারি, লিখতে পারি প্রবাহ হারের সাথে যুক্ত সীমানা সমীকরণ, বাউন্ডারি হচ্ছে কন্ডিশন, তাই তো। তাহলে প্রবাহ হারের সাথে যুক্ত সীমানা সমীকরণ, এটা মনে রাখতে হবে। তাহলে u of 0, t, আমি যেটা যদি বলি u of 0, t y এর মান যখন 0 হয়ে যাবে, অবশ্যই 0 হবে। কেন 0 হবে আমি বলছি অলরেডি শিখতে করার সময়। দেখেন আমি কিন্তু কোনো জটিল ভাবে বোঝাচ্ছি না। এই যে যখন এইভাবে যাইতে যেতে যেতে এক সময় কি হবে, এটা y এর x, এই বেগগুলো এক সময় 0 হয়ে যাবে না, v ইকুয়াল 0 হয়ে যাবে না, বলছিলাম y এর সাথে মিলে যাবে। সো y টা যখন 0 হবে তখন এটা, ঠিক আছে, তখন আমাদের একটা সমীকরণ আসবে, সেটা হচ্ছে v নট মানে v ইকুয়াল 0 হয়ে যাবে, মানে কি এটাকে আমরা v নট লিখতে পারি, v নট। আচ্ছা, cos ওমেগা t, cos ওমেগা t, cos কেন লিখলাম, সাধারণ লবণ আছে, কবলে ভুজ আছে, তাই না, ভূমি বাই অতিভুজ, ভূমির সাথে অতিভুজ মানে এই বরাবর একটা সম্পর্ক আছে। লম্ব অতিভুজ নিলে ভূমিটা আসতেছে না, এজন্য সাইনটা নিব না, cosটা নিব। আচ্ছা এটা, তাহলে এটা আমরা নিব হচ্ছে 3 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন u টা আমরা যদি y এর ইনফিনিটি ধরি, ইনফিনিটি হলে 0 হয়ে যাবে, সহজ হিসাব। মানে এই এক সময় নির্দিষ্ট সময় পর্যন্ত বা অসীম সময় পর্যন্ত তো এই ঢেউটা থাকবে না, এটা 0 হয়ে যাবে। আচ্ছা, তাহলে যেখানে লিখতে পারি এটা হচ্ছে আমরা 4 নম্বর দিব, ঠিক আছে। তো যেখানে t এর মানটা কি হবে বলেন তো, 0 থেকে বড় হবে, অবশ্যই 0 থেকে বড় হবে, যেখানে t greater than 0 হবে। আচ্ছা, এরপর আমরা রেনল্ডের একটা বিষয় আসবো, যেটা হচ্ছে তাহলে আমাদের যে এটা আছে, দুটো স্বাধীন চলক আছে, আমাদের এটা থেকে আমরা দেখতে পারি, সেটা হচ্ছে যে u of yt। তাহলে আমরা লিখতে পারি বেগ বিভব, দুটো স্বাধীন চলক কি প্রকাশ করবে, বেগ বিভব u of y, t সমান r e, এটা আছে r রেনল্ড, f of y e to the power I omega t। এই সমীকরণটা আপনি মনে রাখবেন, ঠিক আছে। u of I y t r e f of y e to the power I omega t, একটা কাল্পনিক অংশ চলে আসবে, একটা বাস্তব অংশ চলে আসবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের কোনটা কি আমাদের দেখায়, যেখানে r, যেখানে r এই বন্ধনীর ভেতরে প্রকৃত অংশ, তারপরে i
কাল্পনিক অংশ, আর কি আছে f অফ y, f অফ y হচ্ছে জটিল ফাংশন। যখনই i চলে আসবে তখনই জটিল ফাংশনের একটা কথা চলে আসবে, ঠিক আছে এটা। আচ্ছা এখন আমরা যেটা করব, পাসকে সুন্দর করে আমরা t এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব, এই যে t এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব, y এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করব, তাইলে আমাদের কি হয়ে যাবে, অঙ্কটা ছোট হয়ে যাবে। তাহলে আমরা পরের স্টেপে যাইতে পারি। আমি উপরেগুলো মুছে দিয়েছি, যদি কখনো দরকার হয় আমাদের এই যে এই সমীকরণটা, তাহলে আমরা এটা অন্য জায়গা থেকে নিয়ে নিব। আচ্ছা আমরা এখানে লিখে রাখতে পারি, সেটা হচ্ছে v ইকুয়াল, আমরা এদিকে লিখি v ইকুয়াল সরি del u বাই del t সমান v ইনটু del স্কয়ার u বাই del x স্কয়ার। এটা তো 2 নম্বর সমীকরণ ছিল, ঠিক আছে। আর 1 নম্বরটা লিখতেছি না, আচ্ছা সো আমরা লিখতে পারি 5 কে t এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে আমি লিখতে পারি del u বাই del t, del u বাই del t। তাহলে আমরা t এর সাপেক্ষে অন্তরীকরণ করলে t টা 1 হয়ে যাবে, t এর সাথে যেটা থাকবে সেটাই থাকবে। তাহলে এই i ওমেগাটা নিচে চলে আসবে, সহজ করে করতেছি। আর যেটা আছে u ইনটু, এটাকে আমি u, এটা v যদি ধরি তাহলে v টা থেকে দেবে f অফ y e টু দি পাওয়ার i ওমেগা t। এটা তেমন কিছু না, u e টু দি পাওয়ার x পে করলে e টু দি পাওয়ার x ই হয়। u ইনটু v, এটা যদি আপনি u v ধরে করেন এটাই হবে, জাস্ট t টা 1 হয়ে যাবে, এই যে i ওমেগা থাকবে, বাকি যেটা আছে সেটা বসে যাবে। অথচ পরের বার কিন্তু আপনার t টা থাকবে u ইনটু ddx অফ v প্লাস v ইনটু ddx অফ u, এই সূত্র এটা বাম পাশে আছে। আচ্ছা তাহলে আমরা এটা দিতে পারি কি, এটা দিতে পারি 6 নম্বর ইকুয়েশন। এবার আমরা কি করব, 5 কে আবার কি y এর সাপেক্ষে অন্তরীকরণ করব, ঠিক আছে। 5 কে আবার 5 কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে আমরা 5 কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করি, del u বাই del y, del u বাই del y, y এর সাপেক্ষে করতেছি তাই তো। তো আমাদের রেগুলার যা আছে তাই থাকবে, del f del f। আচ্ছা আমরা এখানে del টা দিব না, আমরা এখানে d দিব, ঠিক আছে, d f বাই dy, ওকে। বাকি যেটা আছে সেটা i ওমেগা t, এটা কিন্তু t মাথায় রাখতে হবে এটা। তো আবার আমরা এটাকে আবার অন্তরীকরণ করব, পুনরায় y এর সাপেক্ষে অন্তরীকরণ করে আবার অন্তরীকরণ করব। তাহলে এটাকে যদি আমি del বাই del y দিই, del বাই del y দিই, তাহলে আমাদের del স্কয়ার u বাই del y স্কয়ার, তো আমরা একবার লিখতে পারি del স্কয়ার u বাই del y স্কয়ার, তাই তো। আর তাহলে এটাকে এটার সাথে যদি আমি আবার d বাই dy করি, d স্কয়ার f বাই dy স্কয়ার e টু দি পাওয়ার i ওমেগা t। দেখেন কোনো জটিল কিছু নাই এখানে। তাহলে এটা আমরা দিলাম হচ্ছে 6, এটা দিলাম হচ্ছে 7, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা পরের স্টেপে যাইতে পারি। তাহলে পরের স্টেপ আমাদের কিন্তু এই সমীকরণটা প্রয়োজন হতে পারে। আচ্ছা এখন আমরা যেটা করব, 6 এবং 7 কে ব্যবহার করে আমরা
2 নম্বর হতে আমরা পাই। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি আমি এটা মুছে দিই, লিখতে পারি যে 6 ও 7 কে ব্যবহার করে 2 হতে পাই। তাহলে আমাদের এখানে যেটা পাইছি del u বাই del y, আমাদের এখানে কত পাইছি কি del স্কয়ার u বাই del y স্কয়ার। আচ্ছা, আমাদের এখানে যে মিস্টেক হইছিল, এখানে আমাদের কিন্তু del y ছিল না, y এর সাপেক্ষে এটা y ছিল। তাহলে আমরা del স্কয়ার u বাই del y স্কয়ার এর মান কত হচ্ছে, এই যে এই অংশটা, তাই না? তাহলে আমরা মান বসাতে পারি। ওকে, আর del u বাই del t এর মান কত পাচ্ছি, যে এটা। তাহলে আমরা যদি মান বসাই, del u বাই del t এর মান হচ্ছে এটা i ওমেগা, এটা f অফ y e টু দি পাওয়ার i ওমেগা t ইকুয়াল, এই যে ডেরিভেটিভ যেটা আছে এটা সরি, এখানে d যেটা আছে dটা দিলাম, del স্কয়ার বাই del y স্কয়ার মান হচ্ছে এটা del স্কয়ার বাই dy স্কয়ার e টু দি পাওয়ার i ওমেগা t। দেখেন আমরা এটা পাচ্ছি। তো আমরা এইটাকে যদি এইভাবে ভাগ করে দিই, এই যে আমাদের কি কেটে যাবে বলেন, আমাদের এতে এই ডেরিভেটিভ আর এটা কেটে যাবে। তাহলে আমাদের কি থাকে, আমরা যদি একটু দেখি, আমাদের হচ্ছে i ওমেগা d টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, এটা হবে d টাকে এই পাশে নিয়ে আসলে আমাদের f অফ, এটা তো ছিলই তাই না, এটা এখানে ছিল, বাকি এই যে অংশটা আমরা এই সাইডে নিয়ে যাব, d স্কয়ার f বাই dy স্কয়ার e টু দি পাওয়ার i ওমেগা t ডিভাইডেড e টু দি পাওয়ার i ওমেগা t, এটা। ওকে, আচ্ছা তাহলে আমি এখান থেকে এটা মুছে দিই। তাহলে আমার এখানে ক্যালকুলেশন কি হচ্ছে, আমাদের এই অংশটা কেটে যাচ্ছে তাই না। তাহলে আমরা এখান থেকে এই অংশটাকে যদি এই পাশে নিয়ে যাই, তাহলে আমি যদি d স্কয়ার f বাই dy স্কয়ার মাইনাস i ওমেগা বাই v f অফ y ইকুয়াল আমরা 0 পাচ্ছি। ঠিক আছে, তো এইটাকে আমাদের আবার একটু কাস্টমাইজ করতে হবে। কি করতে হবে? কাস্টমাইজ করে আমরা কি পাবো দেখেন, আমাদের এখানে d স্কয়ার f বাই dy স্কয়ার মাইনাস, এখানে আমি দুইটাকে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কি হবে, আচ্ছা 2 দ্বারা ভাগ করতে পারি এই অংশটাকে। আচ্ছা, এরপরে আমি যদি একটু দেখেন কিভাবে করি, d স্কয়ার f বাই dy স্কয়ার মাইনাস 1 প্লাস i তার হোল স্কয়ার ওমেগা ডিভাইডেড 2b f অফ y ইকুয়াল 0। তাহলে এটা আমি কিভাবে পেলাম, এটা যদি আমরা একটু খেয়াল করি, আমরা যদি একটু দেখি যে আমি এই যেখানে 2b আছে f অফ y আছে, এই 2y w থেকে আমি এই অংশটা কিভাবে পাচ্ছি, বা এই 2y থেকে আমি 1 প্লাস i হোল স্কয়ার কিভাবে পাচ্ছি। আমি যদি একটু ভেঙে দেখাই, দেখেন 1 প্লাস i হোল স্কয়ার কে ভেঙে আমরা 2i পাবো কিনা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 1 করলে এটা 2i i স্কয়ার এর মান মাইনাস 1, এটাকে কেটে দেয় 2i। তাহলে 2i এর পরিবর্তে আমরা 1 প্লাস i স্কয়ার লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। তাহলে 2i এর পরিবর্তে 1 প্লাস i হোল স্কয়ার লিখলাম। আমি একটা জিনিস নিয়ে আপনি একটা জিনিস খেয়াল করুন, আপনি একটা জিনিসের যত বেশি মানে এরকম করে মানে কি বলে এটাকে পেঁচাবেন, সেই জিনিসটা তত বেশি জটিল হবে কিন্তু।
ঠিক আছে, সহজভাবে বুঝতে হবে, সহজভাবে মনে রাখতে হবে, শেষ ঝামেলা। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু পার্শিয়াল ডিফারেনশিয়ালে চলে যাব। সেটা হচ্ছে আমরা এখান থেকে d স্কয়ার বাই dy স্কয়ার কে ধরে নিব বড় d স্কয়ার সমান d স্কয়ার। ওকে, তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের হবে হচ্ছে এটাকে দেখেন, আমরা এটাকে আমরা এটাকে লিখতে পারি d স্কয়ার মাইনাস 1 প্লাস i ওমেগা i থিটা বাই 2b। এই f এর একবার আমি এখানে লিখলাম f অফ y ইকুয়াল 0। ঠিক আছে, আমাদের কিন্তু এই যে এইটা প্রয়োজন হবে 0, t b নট cos ওমেগা t। আচ্ছা, এইটা তো এখন যদি আমরা লিখতে পারি যে যদি f of y not equal 0 হয় তাহলে d স্কয়ার মাইনাস 1 প্লাস i ওমেগা স্কয়ার w বাই 2b ইকুয়াল 0। তাহলে f of y কোয়ান্টা যদি 0 না হয় তাহলে কি হবে, 1 হতে পারে। তাহলে 1 মানে কি, 1 এর সাথে এটা গুণ দিলে শুধু এটাই হয়, রাইট? এটা যদি 0 হয়ে যায় তাহলে তো পুরোটাই 0 হয়ে যাবে, 0 ইকুয়াল 0 1 এমনি আকার। তো সেটা বলছে f of y ইকুয়াল 0 যদি না হয় তাহলে কি হবে, 1 হবে, 2 না 1 হবে। তাহলে 2 হলেও সমস্যা নাই, 2 3 যাবে, 2 টা আপনি এটার সাথে ভাগ দেন 0 হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এরপরে করতে পারি d স্কয়ার সমান 1 প্লাস i ওমেগা স্কয়ার w বাই 2b d ইকুয়াল প্লাস মাইনাস, এটাকে যদি আমি এটার উপর রুট করে দিই তাহলে এই যে স্কয়ারটা রুট হয়ে যাবে, তাহলে শুধু 1 প্লাস i, আর এই যে এটার উপর রুট হয়ে গেলে এই রুট ওভার ওমেগা বাই 2b হয়ে যাবে। তাহলে এই d স্কয়ারটা এই পাশে পুরোপুরি রুট হয়ে যাবে, এই রুট স্কয়ারটা হলো 1 প্লাস i আর ওমেগা 2b এর পরে কি রুট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা এই 2 এর মান বসিয়েছিলাম, এই 2 এর সাধারণ সমাধানটা কি হবে এটা আমরা দেখব। আমরা এর উপর থেকে মুছে দিই। তাহলে লিখতে পারি সুতরাং 2 এর সাধারণ সমাধান f of y equals c1 e to the power minus mx plus c2 e to the power mx। সূত্র আছে কিন্তু, আমি যদি লিখি e to the power 1 plus i root over omega by 2b y plus c2 e to the power mx plus e to the power minus mx, তাহলে minus 1 plus i 2b y, তাহলে এটা দিলাম আমরা 8 নম্বর সমীকরণ। ওকে, যেখানে c1 c2 টা আছে কি সমাকলন ধ্রুবক, যেখানে c1 ও c2 হচ্ছে সমাকলন ধ্রুবক। তাহলে আমরা কি অলরেডি জানি যে আমাদের এই পরের স্টেপটা কি হবে। আমি বারবার প্রত্যেকটা ক্লাসে বলি এই টাইপের অঙ্ক আছে যে এবার আমাদের টার্গেট c1 আর c2 এর মানটা বের করা, আর কোনো কিছু না। c1 আর c2 এর মান বের করে আমাদের এই 8 নম্বর সমীকরণে বসাইলে আমাদের অঙ্কটা শেষ। ওকে,
আচ্ছা, তাহলে আমরা এবার যেটা করব, আমরা যদি 3 এর 4 এর যে সীমানা শর্ত পাইছিলাম এটা ব্যবহার করে আমরা কত 5 হতে কি পাবো দেখি, বা এই দুইটা আমরা 5 এ ইনপুট করে কি পাই। 3 ও 4 এর সীমানা শর্ত ব্যবহার করে। আচ্ছা, আরেকটা কথা বলি, বইয়ে দেখেন খুব ছোট করে দেওয়া আছে। এখন যদি আপনারা মনে করেন আমি এত ভেঙে করব না, আমি বইয়ের মতো করেই করব, অবশ্যই করতে পারেন, কোনো সমস্যা নেই। একটু মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, এখানে মুখস্থ রাখতে হবে কিছু কিছু জিনিস, যেটা যেভাবে করলে আমার কোনো মনে হয় যে সুবিধা। দেখবেন অনেক ছোট অঙ্ক আছে আমি বড় করি, বা অনেক বড় অঙ্ক আছে আমি যেটা ছোট করি, তাই না? তো যেটা আপনাদের সুবিধা হয় এভাবেই করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, অনেক বড় হবে পেঁচা অঙ্ক মনে হচ্ছে, কোনো বিষয় না। বই হয়তো 1 পেজে দেওয়া আছে, কিন্তু ওটা যদি আপনার 10 মার্কে আর যদি 4 মার্কে আসে আপনি ওইভাবে করে দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো সীমানা এই শর্ত ব্যবহার করে পাই, তাহলে আমরা পাচ্ছি 0 যদি বসাই 0, t আর f of y এর মান যখন 0, f of 0 আচ্ছা, to the power I omega t, তাই তো? তাহলে e to the power 0t মানে কি, v not cos omega t, v not cos omega t, v not 0t এর মান রেনল্ডের সংখ্যা f of 0 e to the power I omega t। আচ্ছা, আমি এই অংশটাকে বসে নিয়ে আসি। v not cos omega t, v not cos omega t। তাহলে আমরা এরপরে আমরা পুরো অংশে যাই, যদি জায়গা কম, v not cos omega t বাবা। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা, সরি এটা মুছে গেল, এইটা তাহলে আমরা এখান থেকে আচ্ছা, এখান থেকে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে f of 0 e to the power I থিটা সূত্র কি, cos থিটা প্লাস I sin থিটা। তাহলে e to the power I এটাকে আমরা থিটা মনে করব ওমেগা t দিয়ে, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি cos theta cos omega t plus I sin omega t equal v naught cos omega t, ঠিক আছে? তারপরে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে বাস্তব অংশ কাল্পনিক অংশ সংকীর্ণ করে ফেলবো, কাল্পনিক অংশটাই আমরা নিব। তো এটার সাথে যদি আপনি এটা গুণ করেন, এটা বাস্তব অংশ, এটার সাথে এটা গুণ করলে কাল্পনিক অংশ, তাই তো? আচ্ছা, আর তাহলে আর এই রেনল্ডের এটা আমরা নিব না, এটা আমরা বাদ দিব। তাহলে আমি লিখতে পারি f of 0 এটার মান 1, f of 0। তো
সরি বাস্তব অংশ আমরা বাস্তব অংশ নিব, কাল্পনিক অংশ বাদ দিব। তাহলে cos, আর আমাদের এখানে বাস্তব অংশ আছে cos ওমেগা t, b নট cos ওমেগা t। তাহলে আমরা এখান থেকে যেটা করতে পারি f of 0 b নট cos ওমেগা t cos ওমেগা t। তাহলে f of 0 সমান b নট পেয়ে গেলাম। তাহলে f of 0 সমান b নট পাই, এটা আমরা 9 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা আমি এখানে লিখি f of 0 সমান b নট, এটা আছে 9 নম্বর সমীকরণ। তাহলে আমি এখান থেকে এটা মুছে দিতে পারি। আচ্ছা আমরা কিন্তু আমাদের টার্গেট কিন্তু কি C1 আর C2 এর মান বের করা। আচ্ছা তাহলে আমাদের আরেকটা সমীকরণ আছে 4 4, এটা থেকে আমরা পাই, আমরা তো এই একটা কাজে লাগালাম তাই না। তাহলে u অফ এইটা সমান আমরা কি লিখতে পারি 0। আচ্ছা তাহলে আমাদের এখানে জটিল কিছু না, আমরা কি করব এই যে এই 5 কে ব্যবহার করব, 3 ও 4 কে ব্যবহার করে 3 কে 4 ব্যবহার করে 5 কে 4 কে ব্যবহার করে 5 হতে y এর জায়গায় জাস্ট ইনফিনিটি দিব, এটা আমাদের আর কোনো কাজ নাই। u অফ ইনফিনিটি সমান re f অফ ইনফিনিটি e টু দি পাওয়ার i ওমেগা t। তাহলে আমরা যে কাজটা করতে পারি u অফ ইনফিনিটির মান কত 0 ওমেগা t, তাই না। তাইলে আমরা বাকি যা আছে সব বাদ দিলাম, শুধু f অফ ইনফিনিটির মানটা বের করব, এটা 0, কারণ আমরা এখানে f অফ 0 এর মানটা বের করছি, এখান থেকে f অফ ইনফিনিটির মানটা বের করলাম। তাহলে আমরা এটা দিতে পারি 9 নম্বর সমীকরণ। তাহলে f অফ ইনফিনিটি সমান 0, এটা দিব 10। এখন কি করব, এই যে 10 এর সীমা শর্ত ব্যবহার করে আমরা দেখি r হতে কি পাই, বা 10 কে ব্যবহার করে আমরা r হতে কি পাই দেখি। তাহলে 10 কে ব্যবহার করে r হতে পাই, তাহলে আমরা এই y এর জায়গায় ইনফিনিটি আছে, y এর জায়গায় ইনফিনিটি দিব, c1 e to the power 1 plus i, y এর জায়গায় ইনফিনিটি দিচ্ছি তাই না, infinity plus c2 e to the power minus 1 plus I 2 into infinity। f of infinity আমাদের মাইনাস অংশ, এটার মান আমাদের 0 ধরতে পারি, আমরা 0 ধরলাম। আচ্ছা c1 এটার সাথে ইনফিনিটি গুণ করলে e টু দি পাওয়ার ইনফিনিটি হয়, e টু দি পাওয়ার ইনফিনিটি মানে e টু দি পাওয়ার ইনফিনিটি প্লাস মাইনাস অংশটা কি হয়ে যাবে ইনটু 0 হয়ে যাবে। তাহলে আমরা একবারে যেটা করতে পারি সেটা হচ্ছে 0 সমান c1 ইনটু 0/1, 0/1 মানে কত ইনফিনিটি, তাই তো। তাহলে আমরা একবারে কোলাকুলি গুণ করে c1 ইকুয়াল 0 লিখতে পারি, এটা আমরা দেব 11 নম্বর সমীকরণ। তাহলে 11 c1 এর মানটা আমরা কোথায় বসাবো, এখন c1 টা আমরা 8 এ বসাবো, c1 এর মান আমরা c1 এর মান 8 এ বসিয়ে, তাহলে f of y সমান সমান c1 মানে 0, পুরোটা 0 হয়ে যাচ্ছে, তাহলে থাকবে c2 e to the power minus 1 plus I omega by 2b into y। ঠিক আছে, আমরা এর পরে করি। তাহলে f of y এর মান কত, f of y এর মানটা আমরা যদি দেখি
আচ্ছা এটা আমরা 12 নম্বর রাখি, সমীকরণ যেটা 12 লিখি। আবার আরেকটা দেখি আমরা, সেটা হচ্ছে 9 কে ব্যবহার করে 8 হতে পাই দেখি। 9 কে ব্যবহার করে 8 হতে পাই 9 f অফ y মান কত 0। তাহলে আমরা y মান যদি 0 বসাই, y মান যদি 0 বসাই তাহলে এই পুরোটা e টু দি পাওয়ার 0 মানে কত 1। না 9 কে 8 আমরা এটা 12 কে ব্যবহার করি, তাহলে তো c2 এর মান পাচ্ছি না। আচ্ছা এটা দেখি 9 কে ব্যবহার করে 12 হতে পাই, তাহলে y এর মান 0 যদি হয়, y এর মান 0 যদি হয় e টু দি পাওয়ার 0 এর মান 1, তার মানে c2। আর এই c2 মানে হচ্ছে f অফ 0 মানে হচ্ছে v0, তাহলে c2 মানে আমরা v0 পাচ্ছি। এটা দিলাম হচ্ছে 4 নম্বর সমীকরণ। c2 মানে হচ্ছে v0। আচ্ছা তাহলে আমরা এখন কি করতে পারি, 13 কে ব্যবহার করে আমরা কিন্তু c1 এর মান আমরা পাইনি, তাই না? c1 এর মান আমরা 0 পেয়েছি। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে c2 v0 পাচ্ছি। তাহলে 13 কে ব্যবহার করে আমরা 12 হতে পাই দেখি। 13 কে ব্যবহার করে 12 হতে পাই। 12টা কি আছে f অফ y ইকুয়াল c2, তাহলে c2 এর মান কত পাচ্ছি v0 e টু দি পাওয়ার -1 প্লাস i ওমেগা বাই 2 y। এটা দিলাম 14 নম্বর সমীকরণ। আমাদের যেটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হলে কিন্তু এইভাবেই ধরতে হবে। এখন আমরা যে কাজটা করতে পারি, আমাদের কি এই যে আমাদের এই f অফ y এর মানটা কেন করলাম বলেন তো? c1 c2 মান কিন্তু ডাইরেক্ট আমরা বসাইতে পারতেছি না, কারণ এই f অফ y এর মান বসাইতে হবে। তাহলে আমরা যেটা করতে পারি এখন, 14 কে ব্যবহার করে 5 হতে পাই, আমরা মুছে দিই। আমরা এগুলা মুছে দিতে পারি। 14 কে ব্যবহার করে 5 পাই f অফ y মান তো v0 e টু দি পাওয়ার -1 প্লাস i 2by সমান। আচ্ছা c1 এর মান কত আমরা পাচ্ছিলাম v0, সরি এটা 5 নম্বর সমীকরণটা আমরা যদি করি, 5 নম্বর সমীকরণ এটা। তাহলে এটা বসানো যাচ্ছে না। 14 কে ব্যবহার করে 5 হতে পারে, তাহলে 5 এর u অফ y আছে, u অফ y ইকুয়াল r। আমরা যে c1 c2 মান 0, এটা আমাদের বাদ, এটা দরকার হচ্ছে না আপাতত। আর এই f অফ y এর মান কত? f অফ y এর মান v0 e টু দি পাওয়ার -1 প্লাস i 2by e টু দি পাওয়ার i ওমেগা t। তাহলে u ইকুয়াল y অফ t, এই v0 টা বাইরে লিখি r e টু দি পাওয়ার
আমরা কি এটা যদি ভেঙে ভেঙে করি 1 এর অংশ একটা, তাহলে 1 ওকে এইটা, তাহলে ওমেগা প্লাস প্লাস মানে মাইনাস আই, এটাকে আমরা ভেঙে লিখতেছি, এইটা 1 এর সাথে গুণ দিলে একটা ইনটু আই এর সাথে গুণ দিলে এই একটা, এটা কিন্তু আই, এটা আই, হ্যাঁ এটা e টু দি পাওয়ার i ওমেগা t, আর বাকিটা মুছে দিতে পারি। সো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে v নট r e টু দি পাওয়ার মাইনাস w বাই 2 d y e টু দি পাওয়ার, এখানে i আছে, আমরা i টা কমন নিই, প্লাস এর অংশটা w t মাইনাস ওমেগা বাই 2 v, এখানে একটা প্লাস দিয়ে দিই, তাহলে v নট আর ই, এখান থেকে যদি আমরা কমন নিই e টু দি পাওয়ার i থিটা লিখি, তাহলে আমরা e টু দি পাওয়ার মাইনাস w বাই 2v e টু দি পাওয়ার i থিটা, তাহলে cos থিটা i থিটা, তাহলে cos থিটা হচ্ছে এই অংশটা প্লাস i sin থিটা ওমেগা t মাইনাস w বাই 2v, এটা। অতএব আমাদের কিন্তু এই অংশটা ছিল এই পাশে, অতএব u অফ y, t সমান v নট, একবার আপনি লিখতে পারেন এই পুরো অংশটাকে e টু দি পাওয়ার মাইনাস ওমেগা বাই 2v y cos ওমেগা t মাইনাস w বাই 2v। ও আরেকটা জিনিস মিস্টেক হয়ে গেছে, আমাদের এখানে কিন্তু y ছিল, এখানে y ছিল না, এখানে y ছিল, আমাদের এখানে ওমেগা, এখানে কিন্তু আমাদের y আছে, ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি থাকবে, y থাকবে, এটা আমাদের কিন্তু আমরা শেষ করে দিতে পারি, এখানে রেজাল্ট এটা বাদ যাবে না, এই যে এটার পরিবর্তে আমরা এই v নট লিখলাম, e টু দি পাওয়ার এই অংশটা লিখলাম cos ওমেগা t ইনটু এটা লিখলাম, আর বাকিটা আমাদের কাল্পনিক অংশ বাদ। তো এটা ছিল কিন্তু আমাদের প্রমাণ। তো অলরেডি আমার বড় একটা ক্লাস হয়ে গেছে, আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।